বিশ্বজুড়ে তেলের সংকট কিন্তু দিন দিন আরও গভীর হচ্ছে আর এর অর্থনৈতিক ধাক্কাটা যে শুধু সংঘাতের মধ্যে থাকা দেশগুলোতে সীমাবদ্ধ তা কিন্তু না, এর প্রভাব ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব কোন দেশগুলো এই সংকটের সবচেয়ে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে চলেছে। তো প্রশ্নটা হচ্ছে, এই যে তেলের সংকট, এতে সবচেয়ে বেশি ভুগছে কোন দেশ? চলুন দি ইকোনমিস্টের একটা বিশ্লেষণের উপর ভিত্তি করে এই জরুরি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা পেতে দি ইকোনমিস্ট কি করেছে জানেন? তারা 15টা উদীয়মান বাজার বা ইমার্জিং মার্কেটকে একটা বিশেষ কাঠামোর মাধ্যমে র্যাঙ্ক করেছে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কিসের ভিত্তিতে এই ঝুঁকিটা মাপা হচ্ছে। দেশগুলোর ঝুঁকি মাপা হয়েছে মূলত দুটো ধাপে। প্রথমটা হল উপসাগরীয় অঞ্চলের ওপর তাদের নির্ভরতা, মানে তেল, গ্যাস, এমনকি রেমিট্যান্সের জন্য তারা কতটা নির্ভরশীল। রেমিট্যান্স মানে তো আমরা জানি প্রবাসী কর্মীরা যে টাকাটা দেশে পাঠান। আর দ্বিতীয় ধাপটা হল তাদের অর্থনীতির ভেতরের অবস্থা, মানে কতটা ভঙ্গুর। এটা বোঝা যায় মূলত তাদের হাতে কি পরিমাণ বিদেশি মুদ্রা জমানো আছে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আর তাদের ঋণের বোঝাটাই বা কত বড় সেটা দিয়ে। তো এই সব কিছুর ভিত্তিতে যে বিশ্লেষণটা করা হয়েছে তার ফলাফলটা কি, চলুন এবার সেটাই দেখি আর জেনে নিই কোন দেশগুলো সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। এই যে ম্যাট্রিক্সটা দেখছেন, এটা আসলে 15টা দেশের ঝুঁকির একটা ছবি তুলে ধরছে। এর একটা অক্ষে মাপা হচ্ছে উপসাগরীয় অঞ্চলের উপর নির্ভরতা, আর অন্য অক্ষটা দেখাচ্ছে যে অর্থনৈতিক ধাক্কা সামলানোর মতো ক্ষমতা তাদের কতটা আছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হল এই তালিকার একেবারে নিচের দিকে যে দেশগুলো আছে তাদের অবস্থা। এই বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তান, জর্দান, ইথিওপিয়া আর মিশর, এই দেশগুলোই কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এর মূল কারণটাই হল উপসাগরীয় অঞ্চলের তেল আর গ্যাসের ওপর তাদের সদিশে নির্ভরতা। শুধু তো র্যাঙ্কিং দেখলে হবে না, চলুন এই উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর কয়েকটার বাস্তব পরিস্থিতি একটু কাছ থেকে দেখি, বোঝার চেষ্টা করি সংকটটা তাদের প্রতিদিনের জীবনে ঠিক কী প্রভাব ফেলছে। যেমন ধরুন পাকিস্তানের কথা, সেখানে এই সংকটের প্রভাব কিন্তু মারাত্মক। দেশটির পুণ্যেই দুর্বল অর্থনীতি আরও ভেঙে পড়েছে। অবস্থা এমন যে সরকারকে জ্বালানি রেশনিং করতে হচ্ছে, স্কুল পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে, আর বিশ্ববিদ্যালয়গুলোকে সব ক্লাস অনলাইনে নিতে বলা হয়েছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ঠিক কতটা গুরুতর সেটাই একটা তথ্য থেকেই পরিষ্কার হয়ে যায়। তাদের হাতে যে বিদেশি মুদ্রার রিজার্ভ আছে সেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর বেঁধে দেওয়া ন্যূনতম আলোবেরও নিচে নেমে গেছে। সোজা কথায় এই রিজার্ভ দিয়ে তারা 3 মাসের আমদানি খরচও মেটাতে পারবে না। অন্যদিকে মিশরের দিকে যদি তাকাই, তারা রীতিমতো ঋণের এক বিশাল বোঝার নিচে চাপা পড়ে আছে। শুধু এই বছরেই তাদের শোধ করতে হবে প্রায় $29 বিলিয়ন, যা তাদের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্ধেকেরও বেশি। ভাবা যায়। জর্ডানের সমস্যাটা আবার দ্বিমুখী। একদিকে তাদের উপর চেপে আছে বিপুল পরিমাণ ঋণের বোঝা, আর অন্যদিকে তেল, গ্যাস আর সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেই রেমিটেন্সের জন্য তারা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। আবার ধরুন নেপালের কথা, সেখানে সংকটটা এতটাই প্রকট যে তা একেবারে রাস্তায় নেমে এসেছে। রান্নার গ্যাসের মতো সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। এটা সাধারণ মানুষের দুর্ভাগ্যের একটা জলজান্ত ছবি। এই যে এতক্ষণ ধরে আমরা অর্থনৈতিক পরিসংখ্যান আর ডেটা নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এর আড়ালেই লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা। এমন এক সংকট যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে একেবারে ওলটপালট করে দিতে পারে। এই বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির সতর্কবার্তাটা কিন্তু ভীষণ উদ্বেগের। তারা পরিষ্কার বলছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি শিগগিরই শেষ না হয় তাহলে 2026 সাল নাগাদ তীব্র ক্ষুধায় ভোগা মানুষের সংখ্যা একটা রেকর্ড পর্যায়ে পৌঁছে যেতে পারে। এটা কিন্তু একটা ভয়াবহ মানবিক বিপর্যয়েরই ইঙ্গিত দিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে এই অর্থনৈতিক সংকট কি বিশ্বকে আরও বড়, আরও ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে? চারপাশের পরিস্থিতি দেখলে মনে হয় এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক আর জরুরি।